ডেনমার্কের যে আপনার জার্নি, যে ডেনমার্কের অ্যাপ্লিকেশনের জার্নি অ্যাজ এ স্পাউস, আপনার ফার্স্ট থিং আপনি কোন দিন আপনি ডেনমার্কে আসলেন? আমি এসেছি হলো ফ্লাই করেছি 12 অক্টোবর, মানে এই মান্থেরই। 12ই অক্টোবর, তার মানে আপনার 2 উইকস হইলো আর কি। জি, 2 উইকস হলো। 2 উইকস, আচ্ছা। সো আপনার ডিফারেন্সটা আপনি কি পাচ্ছেন আর কি? বাংলাদেশ থেকে 2 উইকস এর মধ্যে তো আসলেন। জি, ডিফারেন্সটা হলো এখানে ওয়েদারটা সর্বপ্রথম আরকি ডিফারেন্সটা লাগলো। এরপরে হলো আসার পরে একটু নতুন সবকিছু আরকি এক্সপেরিয়েন্স সবকিছু দেখা। আচ্ছা, ওয়েদার তো ডেফিনেটলি ডিফারেন্ট। বাংলাদেশে গরম ছিল, আর জি। এদিকে এখানে তো একদম হ্যাঁ, ফার্স্ট অফ অটামের। অল ওয়েদারটাই আরকি একটু স্যুট করতে মানে স্যুট করছে আল্লাহর রহমতে এখন পর্যন্ত। মানে একটু অন্যরকম আরকি, মানে হঠাৎ বৃষ্টি আবার হঠাৎ বাট সবকিছু মিলায় নাইস। ভালো লাগতেছে, আচ্ছা। জি, অফকোর্স আপনার যেটা মানে আমরা হয় না যে বাংলাদেশে থাকলে যেটা হয়, আমাদের একটা ইমাজিনেশন থাকে যে ডেনমার্কটা আসলে জি। দেখতে, হ্যাঁ, এটা দেখতে কেমন। সো এটা এটা বোঝা যায় মনে হয় আপনার এয়ারপোর্টে থেকে যখন আমরা বের হই। জি, জি। বাংলাদেশ থেকে যখন আমরা এয়ারপোর্ট থেকে রওনা দিই, তখন ফার্স্ট আমাদের তো ডাইরেক্ট তো ফ্লাইট নেই বাংলাদেশ থেকে। যেহেতু আমাদের ট্রানজিট নিতে হয়। ইস্তাম্বুল থেকে আরকি আসলে আমাদের ভালো লাগাটা আসলে শুরু হয় আরকি ১ম একটা আচ্ছা, মানে এয়ারপোর্টে নামার পরে থেকে, এরপরে আবার কোপেনহেগেন এয়ারপোর্ট, এরপরে আসার পরে থেকে। আর যেহেতু আমি আগে থেকে একটু Google বা YouTube দেখে আসছি এদের মোস্ট মানে পপুলার প্লেস গুলা। তো ওগুলার জন্য একটু এক্সাইটেড ছিলাম। ডেনমার্কের আরকি যেসব মোস্ট পপুলার জায়গাগুলো আছে। সো ওগুলাই আরকি। আচ্ছা, এগুলো আপনি অলরেডি সার্চ করে আসছেন অফকোর্স। আপনার তাইলে ছিল আপনি টার্কিশ এয়ারলাইন্সে জি, আপনার। আমি টার্কিশ এয়ারলাইন্স, আমরা দুজনই টার্কিশ এয়ারলাইন্সে আরকি ফ্লাই করেছি। আচ্ছা, আপনার ওইদিকে কত ঘন্টা ট্রানজিট ছিল আহ ইস্তাম্বুল? আমার ট্রানজিট ছিল ৩ ঘন্টা ৫০ মিনিট। আর জি। আমার ওয়াইফের ছিল হলো প্রায় ৮ ঘন্টার মতো। যেহেতু ওর ফ্লাইটটা আরকি মানে পাওয়া তখন একটু রাশ ছিল অনেক। সো আমি ওই ট্রানজিটের আরকি পাইনি। পরে আমি যখন আসছি তখন একটু এভেইলেবল ছিল। আচ্ছা, 3 ঘন্টা 3.5 ঘন্টা আমার মনে হয় যে এটা নট ব্যাড। না, খুবই হ্যাঁ, অনেক বড় এয়ারপোর্ট যেহেতু ইস্তাম্বুল মানে ঘুরে ফিরে পুরাটাও দেখা যায় নাই। এর ভিতরে সময় হয়ে গেছে আরকি। যাওয়া। আচ্ছা, গুড। আর আপনার সাথে কেউ ছিল পরিচিত, না আপনি একাই ফ্লাই? আমি একাই ফ্লাই করেছি, বাট ফ্লাই করতে, করতে আরকি ৩-৪ জনের মতো আরকি ওরাও স্পাউস ছিল। ওদের সাথে আমার আচ্ছা, পরিচয় হয়ে গেছে আস্তে, আস্তে। পরে আরকি আমরা সবাই একসাথে আরকি আসছি ইস্তাম্বুল থেকে আরকি কোপেনহেগেন পর্যন্ত। আচ্ছা, আচ্ছা, মানে তাহলে গ্রুপ অফ জি, স্পাউস আর কি। জি। গুড, গুড। তাদের সাথে কথা হয় আর পরিচয় এখনো আছে, কথা হচ্ছে? আ না, ২ জন ছিল হলো পাবলিকের। এখনো মানে আসা পর্যন্ত আর কথা হয় না। আমিও আসলে ব্যস্ততার কারণে নক দিই নাই। ওরাও আচ্ছা, আরকি যেহেতু কারো সিম ছিল না আমাদের ওখানে নাম্বারটা নেয় নাই। WhatsApp এ কানেক্ট আছে একজনের সাথে, বাট ওরকম আরকি কথা হয়নি। আচ্ছা, আচ্ছা। উনি তা এনিওয়ে তারা তো মনে হয় তারা কি কোপেনহেগেনের থাকে নাকি আ অন্য? জি, এখানে ৩ জনের থেকে ১ জন কোপেনহেগেন এ আর ২ জন হলো আউটসাইড অফ কোপেনহেগেন। আচ্ছা। আর আপনারা এখন কোপেনহেগেনের কোন জায়গায় আছেন এক্সাক্টলি? জি, আমরা আছি হলো ভেলভিতে। আমাদের বাসাটা আছে ভেলভিতে। যেহেতু ওর ভার্সিটিটা নিলসব্রুক, যেহেতু মানে কোপেনহেগেনেই। সো আরকি আমরা একটু এখানে কাছাকাছি দিকে আরকি আছি ভেলভিতে। আচ্ছা, এটা কি আপনার সেন্ট্রাল লোকেশন কোপেনহেগেনের, নাকি আপনার থাকে না হ্যাঁ। যেমন ইস্ট ওয়েস্ট এমন থাকে? জি। এটা হলো সেন্ট্রাল না, বাট এটা খুব কাছাকাছি আরকি। ডিসট্যান্সটা হলো আ আমি ওয়ার্কিং ডিসট্যান্স হলো 40 মিনিট। আর যদি আমি বাস বা বা ট্রেন ইউজ করি তাহলে আমার 20 থেকে 25 মিনিটের ভিতরে ভার্সিটি আরকি যাওয়া। তো অত আরকি কলেজে ইয়া যাওয়া না। যায় আপনার। আচ্ছা, আর তো যেটা খুবই ভালো। সেন্ট্রাল যেটা বলে ওইটা হলো একদম মানে সেন্ট্রাল কোপেনহেগেন, ওটা কি মানে নরব্য সাইডটাতে আরকি পড়ে, নরপোর্ট ওই পাশটাতে আরকি পড়ে। আচ্ছা। আম বাট এদিকে কি আপনার কেমন এশিয়ান, যেমন আমাদের বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি কেমন আছে আপনাদের এরিয়াতে? জি, আমি যে এরিয়াটাতে থাকি সেই এরিয়াটাতে মোটামুটি বাংলাদেশী আছে। আর আশেপাশে এশিয়ানের ভিতরে নেপালি একটু বেশি সবথেকে আমার কাছে মনে হইলো। আচ্ছা, এরপরে আছে ইন্ডিয়ান আছে, বাংলাদেশী আছে, আর লাস্ট মানে কিছু কম দেখছি পাকিস্তানিও আছে কিছু। বাট আচ্ছা, আ মোস্ট বেশি আরকি হলো নেপালি আরকি দেখা গেছে আরকি। আচ্ছা, আচ্ছা। তারা এরিয়াতে তাদের তাদের অনেক আগে থেকে মানে তারা থাকা শুরু করছে আরকি মনে হয় তাহলে। জি, ইয়া, তারপর নেলসব্রোকে তো মনে হয় মিমো তোমাদের এদিকে তো অনেক নেপালিজ স্টুডেন্টস থাকতে পারে মনে হয় জি, নাকি? জি। আচ্ছা, আচ্ছা। আম আচ্ছা। আপনার ইমিগ্রেশন আপনি যখন ডেনমার্কে নামলেন, আ
টার্কিশ এয়ারলাইনে। এটার আপনার একটু এক্সপিরিয়েন্স আপনি একটু বলেন যে কেমন ছিল। জি আঙ্কেল, আমি নামার পর আমি ফার্স্ট আমি একটু নার্ভাস ছিলাম। আমার পাশাপাশি যারা ছিল ওরা একটু আমাকে নার্ভাস করছে, মানে যারা ছিল ওরা বলতেছে মানে কোশ্চেন টোশ্চেন করতে পারে এই সেই হ্যান। নর্মাল, যেহেতু আমার কাছে সব পেপার ছিল, আমি জানতাম কি কি মানে চাইতে পারে বা আমি কি কি সাবমিট করব। তো আল্লাহ রহমত মানে আমার সাথে মানে কোনো কথাই বলে না। আমি ইমিগ্রেশনে গেলাম, আমাকে বললো পাসপোর্টটা দেওয়ার জন্য। আমি পাসপোর্টটা দিলাম। সে তার মতো তার 2 থেকে 3 মিনিটস হবে ও উনি কাজ করলো, দেখে উনি আমার পাসপোর্টটা সিল দিয়ে দিল। কিন্তু আমার পাশে যিনি ছিল, মানে আমি যাদের সাথে পরিচয় হলো, ওরা আনফরচুনেটলি ওনার সাথে দেখলাম অনেকক্ষণ তারা কথা বলতেছে। সো এক পর্যায়ে ওনাকে বললো আপনার ম্যারেজ সার্টিফিকেট আর হলো কাবিননামাটা আর কি দেওয়ার জন্য। পর ও আর কি আমার পাশের থেকে আর কি ওগুলো কাগজ টাগজ বের করে দিচ্ছে। তো ওই সময় আবার মানে ও আমার আগে ছিল সিরিয়ালে, মানে দুই পাশের কাউন্টার, মানে আমি এই পাশে আর ও হলো ওই পাশে। ও পাশটা আমি মানে দেখতেছিলাম। পরে ও ওইগুলো দেখাচ্ছিল, দিচ্ছিল, এর ভিতরে আমারটা দিয়ে দিছে। আমি পরে তো ইমিগ্রেশন ক্রস ক্রস করে ফেললাম, মানে ওই ওই পাশে গেলাম। এর 1 মিনিট পরে ও আইসা পড়ছে। পরে আমি জিজ্ঞেস করলাম ভাই কোনো, বলছে না খালি দেখতে চাইলো আর কি আমার ম্যারেজ সার্টিফিকেটটা আর কি, এতটুকুই। মানে কিন্তু যেরকম আবার ভাবলাম মানে অনেক কোশ্চেন জিজ্ঞেস করবে, কোথায় যাচ্ছি বা কে আছে বা কবে আসছেন, কিন্তু এরকম কোনো কোশ্চেনই আর কি করলো না। আচ্ছা। আহ, জি। আপনাকে স্পেসিফিকলি কোনো কোশ্চেন করছিল? না, আমাকে আমাকে কোনো কোশ্চেনই করে নাই। মানে আমি দিলাম পাসপোর্ট দিলাম, আমার খালি নাম জিজ্ঞেস করলো, আমি বললাম আমার নাম। পরে আর কি উনি ওনার মতো করে কাজ করে আমার ইয়া করে দিল। আচ্ছা আচ্ছা। বা আপনার কোনো আচ্ছা, ইউজুয়ালি দুই একটা কোশ্চেন করে, যে যেমন কোশ্চেন হয় যে হোয়ার ইউ ওয়ান্ট টু গো, ওয়াই ওয়াই ইউ আর ইন ডেনমার্ক। জি। হ্যাঁ, ইমিগ্রেশন এই ধরনের কোশ্চেন ইউজুয়ালি করে, বাট দ্যাটস গুড যে আপনাকে কোনো কোশ্চেনই করে নাই জি। আপনার। হ্যাঁ, আপনার অ্যান্সারও দিতে হয় নাই। জি, গুড। আমি ভাবছি বা হয়তো বা আমাদের যে ওয়ার্ক রেসিডেন্ট পারমিট লেটারটা থাকে, স্পাউসেরও তো একটা লেটার হয় 8 পেজের, আমি ভাবছি হয়তো বা ওইটা হয়তো বা সাবমিট করতে হইতে পারে বা ওইটা দেখতে যেতে পারে। বাট আনফর্চুনেটলি পাসপোর্টটা নেওয়ার পর উনি স্ক্যান করলো। মানে ওদের আবার স্ক্যানের সিস্টেম গুলো দেখলাম খুব মানে আপডেট, মানে অনেক কিছুই আর কি ওখানের সাথে আইসা পড়ে। এরপরে দেখলাম উনি আর এরপর আর কিছু বললো না আর কি এই বিষয়ে। বাট আমার পাশে যিনি ছিল ওরও লেটারটাও মানে রিসেন্ট পারমিট লেটারটাও দেখতে চাইছে। পরে ও আচ্ছা আবার ওটা সাবমিট করছে। আচ্ছা। আচ্ছা আপনার সো তাহলে আপনার ডেনমার্কে যে নামলেন, ইমিগ্রেশন শেষ করলেন, আপনার তো কোনো কোশ্চেনই করে নাই। জি। আপনার লাগেজ পাইতে কতক্ষণ লাগছে? জি, আমাদের লাগেজ পাইতে আমার একটু সময় লাগছে আমাদের, কারণ আমরা আসার মানে ইমিগ্রেশন কমপ্লিট করলাম পরে, যে আরো দুজন ছিল ওর জন্য একটু ওয়েট করলাম। পরে আমরা লাগেজের জন্য একটা লাইনে ওয়েট করতেছি, মানে ওখান থেকে লাগেজ আসবে। মানে আমি না, ওরাই আর কি আমার আগে যে ওখানে ওয়েট করতেছে, পরে আমি ওদের সাথে যাই ওখানে ওয়েট করতেছি লাগেজের জন্য। পরে 5-10 মিনিট হয়ে গেছে, দেখতেছি লাগেজ আসতেছে না। পরে আমি একটু খেয়াল করলাম দূরে আরো, মানে এখানে আমি বাংলাদেশের যে সিস্টেম গুলো থাকে মানে একটা রোতে কিন্তু লাগেজ গুলো ঘুরে ঘুরে আসতে থাকে। মানে একটু সময়, মানে আমি ইন্ডিয়াতে এরকম দেখেছিলাম, কিন্তু ব্যাংককে এরকম দেখেছিলাম, কিন্তু এখানে দেখছি মানে ভাগ ভাগ করা আছে। মানে এখানে আসতেছে, আবার একটু হেঁটে গেলে 1 মিনিট বা 2 মিনিট ডিস্টেন্স আবার একটা জায়গা আছে, ওইখানে আবার লাগেজ গুলা রাউন্ড হয়ে আসতেছে। কিন্তু আমাদের এরকম 3 নাম্বার যে লাইনটা, তো ওইখানে আমাদের লাগেজ অলরেডি আইসা পড়ছিল। তো আমরা তো ওয়েট করতেছিলাম, মানে 1-2 এরকম করে নাম্বার ছিল। বের হওয়ার পর আমি ওয়ানে ওয়েট করতেছি, ভাবছি এখানে ঘুরে আসবে, হয়তো বা টাইম লাগলে। পরে আর কি আমি যে ওইখানে দেখলাম আমাদের লাগেজ আইসা পড়ছে। পরে কালেক্ট করলাম আমি আমার লাগেজ গুলা। পরে বের হয়ে এখান থেকে লাগেজ গুলা নিয়ে ট্রলিতে করে বের হয়ে দেখি ও আমার জন্য ওয়েট করতেছে ফুল টুল নিয়ে। আচ্ছা আচ্ছা। পরে আর কি ওর সাথে করে ইয়া করে আসলাম তাহলে একসাথে। আপনার টোটাল টাইমটা কতক্ষণ লাগলো? নামলেন আপনি, নামার পর থেকে বের জি, হইতে? আমি ফ্লাইট আমাদের টেক অফ করার পরে থেকে, আমাদের ফ্লাইট টেক অফ করছে হলো 1 ঘন্টা লেট করছে, 7:30। টাইমটা অ্যাকুরেট আমার মনে নেই এখন। মানে আমি ফ্লাইট থেকে নামার পরে লাগেজ হাতে পাইতে পাইতে আমার টোটাল 1 ঘন্টার মতো সময় লেগে গেছে ওগুলো নিয়ে বের হইতে হইতে। কারণ যেহেতু আমার 20 মিনিট প্লাস সময় লাগছে লাগেজগুলো পাইতে, আর সিরিয়াল ছিল একটু, যেহেতু সবাই, যেহেতু বড় বিমান থাকে অনেক মানুষের ইয়ার পরে আসে, আর ফার্স্টে যারা সিটিজেন ওদেরকে প্রায়োরিটি আগে দেয়, ওদের কাস্টমটা আগে হয় আর কি, ইমিগ্রেশনটা। হুম। পরে আর কি আমাদের সিরিয়ালটা হয়। ওভাবে কি হতে হতে 1 ঘন্টার মতো আমাদের লেগে গেছে। 1 ঘন্টা? আচ্ছা, তা বেশি না কিন্তু তাহলে আপনার জি। আপনার স্মুথ ছিল আপনার প্রসেস তাহলে। দ্যাটস গুড। এবং কোনো স্ক্যারি কোনো এক্সপিরিয়েন্স না যে জি এটা না। হচ্ছে। আর মিমু তো, আচ্ছা মিমু আপনাকে রিসিভ করতে আসছে, মিমু আর কেউ গেছিল তুমি ছাড়া? উম না, এভাবে এয়ারপোর্টে অনেকের সাথে পরিচিত হয়েছে যে ওরা ওদের স্পাউসের জন্য মানে ওয়েট করছিল আরকি। আচ্ছা, এর মধ্যেই কারোর সাথে ওইদিকে পরিচয় হওয়ার পরে কথা হয়? হ্যাঁ, ওরাও নেলস ব্রোকেরই ছিল। তো আচ্ছা ওরাও 1 মাস ওয়েট করেছে যে ওদের স্পাউসদের জন্য।
তো তখন আর কি কিছু কথাবার্তা হয় আর কি। দ্যাটস গুড, দ্যাটস গুড। হ্যাঁ, তোমার ইটস এ গুড প্রসেস। সো মিমু তো অলরেডি এক্সপিরিয়েন্স আপনাকে। মিমু যখন গেছিল 1 মাস আগেই তো, না মনে হয় জি, এক সেপ্টেম্বর। মাস 2-1 দিন, হ্যাঁ জি, সেপ্টেম্বর, আর 1 মাস 4 দিন আর কি। 1 মাস 4 দিন আগে। So, তো মিমু তখন ডেফিনেটলি মানে যে তুমি আসবা আম, ওনাকে রিসিভ করতে। তো তোমাকে আরেকজন নিয়ে গেছিল তখন, কারণ তুমি তখন চিন্তা না কোনো কিছুই। হ্যাঁ, জি। হ্যাঁ, গুড। সো তোমাদের বাসা থেকে কত দূরে এয়ারপোর্ট? এয়ারপোর্টটা 45 মিনিটস 45 মিনিট, আচ্ছা, ডিস্টেন্স। নট ব্যাড। টোটাল আর কি। খুব কারণ বাস এরপর হচ্ছে মেট্রো দিয়ে তো খুব দ্রুত আর কি চলে গেছি, সময় লাগেনি মানে সবকিছু আর কি, মানে বাসের জন্য ওয়েট প্লাস মেট্রোর জন্য ওয়েট, সবকিছু করে 45, নাহলে ইচ্ছে আরো কম সময় লাগে আর কি, 35 মিনিটস এর মতন। বেশি দূর না, গুড। হুম, অফকোর্স তাদের তো ট্রান্সপোর্টেশন সিস্টেম তো ভালো। ভালো, হ্যাঁ, হ্যাঁ, জি। জি এদিকে তো কোনো ওয়েটিং এর যে যে টাইম দেয় ওই টাইমে ছাড়ে যে। হুম, হুম, জি হ্যাঁ, জি। এবং নাম্বার অফ ট্রান্সপোর্টেশন যেটা অনেক অ্যাভেলেবল থাকে জি। যতটুকু। আচ্ছা, গুড। আপনার যে ইয়েতে আপনার এয়ার প্রাইস, আপনার টার্কিশ এয়ারলাইন আপনি যে আসলেন, আপনি তো খুব কম সময়ের মধ্যে মনে হয় কাটতে হয়েছে। জি জি, হ্যাঁ, আমি ভিসা পাওয়ার মানে পরের দিনে আর কি, মানে পাসপোর্ট ডেলিভারি পাওয়ার পরের দিনে আর কি আমি টিকিট, পরের দিন বলতে কি মানে যেদিন পাসপোর্টটা হাতে, আমরা তো নফির মাধ্যমে আমরা জেনে গিয়েছি আমাদের ভিসা গ্যারান্টেড। সো ওই দিনও আর কি, যেদিন আমি পাসপোর্টটা কালেক্ট করি এম্বাসি ভিএফএস থেকে, তো ওই দিন আর কি কালেক্ট করে আর কি আমি চলে গিয়েছি অফিসে টিকিট করার জন্য, মানে এরপর মানে ওই দিন গিয়েছি আর 2 দিন পরে আর কি টিকিট কেটেছি। আমি রিসিভ করেছি মানে 10 তারিখে দুপুরের দিকে, আর 12 তারিখের আর কি টিকিট কেটেছি, মানে 12 তারিখের। আপনার কত পে করতে হইলো টোটাল? আমার টোটাল টিকিটের জন্য পে করতে হয়েছে হলো 90,800। এরকম মানে কার্ডের জন্য 800 সামথিং একটা চার্জ নিচ্ছে, আবার টিকিটের ফেয়ার ছিল 90,100-র মতো। আর কার্ডের চার্জ 1 পয়েন্ট কত পার্সেন্ট জানি চার্জ ছিল ওদের, ওইটা সহ আর কি মানে এরকম পড়েছে। আচ্ছা। আম, আর এটা কি সিমিলার প্রাইস ছিল মিমুর জন্য, মিমু যখন আসছিল? না, মিমোর জন্য তখন তো আসলে অনেক রাশ ছিল যেহেতু সেপ্টেম্বরের সময়। তখন ওর টিকিটটা ছিল হলো প্রায় 97,000 টিকিট ছিল। সো ওরা আবার ডিসকাউন্ট পেয়েছে, স্টুডেন্ট ডিসকাউন্ট তার্কিশ থেকে 10%। তো ওদের টিকিট পড়েছে 87,000 সামথিং, মানে 87,000 আচ্ছা, ওকে। এরকম আর ডিসকাউন্ট কি দিয়ে, একটা পড়েছে। ডিসকাউন্ট দিয়ে, গুড। সো জি হ্যাঁ, দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ বিং এ স্টুডেন্ট। জি হ্যাঁ, so আমার মনে হয় যে তোমার এখনো তো বিভিন্ন জায়গায় ডিসকাউন্ট পাওয়া মনে হয় ডেনমার্কে স্টুডেন্ট। এখন পর্যন্ত ডেনমার্কে মানে এরকম কোনো তুমি আসে ইউজ না, করো? এরকম কোনো কিছু, হ্যাঁ, যে জি, ডিসকাউন্ট। আমার সিপিআর আর ব্যাংক হয়ে গেলে আমি কিছু জায়গায় দেখছি কিছু কিছু জিনিস আছে স্টুডেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে, যেমন আমি কিছু পারচেস করলে মানে বড় বড় ব্র্যান্ড থেকে। সো আমার যদি আইডি কার্ড সিপিআর নাম্বার থাকে, সো ওগুলো আমি স্টুডেন্ট কার্ড দিয়ে কিনতে পারবো। আমাকে ইনস্ট্রুমেন্ট এরকম টাইপের আর কি কিছু সুবিধা ফ্যাসিলিটি আমি পাবো। আচ্ছা, আপনি যখন সিপিআর এর কথা বললেন, সো আপনি একটু সিপিআরটা আসলে, ডেনমার্কে যে সিপিআরটা বললেন, সিপিআরটা আসলে কি সেটা একটু 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 ব্রিফলি এক্সপ্লেন করেন যে সিপিআরটা বলতে কি বোঝাচ্ছেন আপনি? জি, সিপিআরটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস ডেনমার্কের জন্য, সেটা হলো আমার আইডেন্টিফাই এরকম টাইপের বুঝি, এটার সাথে আমার অনেক কিছু সম্পর্ক থাকবে। মিট আইডি, সিপিআর। সো এটার সাথে আমি বাসায় যেখানে আমি থাকবো ওই লোকেশনটার দ্বারা আমার এটা করতে হবে, মানে এটা আমাকে হাউস ওনারের থেকে একটা পেপার দিবে। সো এটা আমি ইন্টারন্যাশনাল যে হাউজিং আছে সেখানে আমি এটা সাবমিট করব, মানে আমি যে বাসায় কন্ট্রাক্ট পেপারটা পাবো বাসা থেকে, মানে আমি যে হাউসটাতে উঠবো ওরা আমাকে একটা কন্ট্রাক্ট পেপার দিবে। তো এটার এগেনস্টে আমি ওদের ইন্টারন্যাশনাল হাউজিং এটা সাবমিট করব, আমার পাসপোর্ট ইভেন আমার যেসব পেপারস লাগে এইসব পেপার সাবমিট করলে ওরা আমাকে একটা সিপিআর নাম্বার দিবে। তো সিপিআর নাম্বারটা দেওয়ার পর এটাকে আবার ভেরিফিকেশন করতে হবে, ওদের একটা আইডি আছে সেটা বলে মিট আইডি। এটা হলো মানে পুলিশ ক্লিয়ারেন্স সবকিছু এটার ভিতরে আর কি ইনক্লুডেড, অটোমেটিকলি আর কি এনএফসির মাধ্যমে বা ওদের ইয়ার মাধ্যমে হয়ে যাবে। তো এটাই আর কি সিপিআর নাম্বার বলে। এটার সাথে আর কি ধাপে ধাপে আমার রেসিডেন্ট পারমিট কার্ড, হেলথ ইন্স্যুরেন্স কার্ড, মানে এই প্রসেসটা আর কি সিপিআর থেকে শুরু হবে, ফার্স্ট শুরু হবে সিপিআর দিয়ে। আমি সিপিআরটার জন্য অ্যাপ্লাই করবো, ধাপে ধাপে আমার এগুলো সবকিছু আসবে আর কি। যেমন অলরেডি মিমোর হেলথ ইন্স্যুরেন্স কার্ড চলে আসছে, আর রেসিডেন্ট কার্ডও আসে নাই, বাট রেসিডেন্ট কার্ডটাও অ্যাকাউন্ট। চলে আসবে। আমার এগুলো ছাড়া আমি ব্যাংক অ্যাকাউন্টও করতে পারবো না, ইভেন কোনো ওয়াইড জবও আমি করতে পারবো না। আচ্ছা,
আচ্ছা, আপনার তার মানে হলো যে যদি কেউ ডেনমার্কে যায়, ডেনমার্কে যাওয়ার পরে ফার্স্ট থিং হইলো এই সিপিআরটা করতে হবে। জি, সিপিআরটা বাসা, সর্বপ্রথম তো যাওয়ার পরে আমার জন্য তো একটা বাসা লাগবে, কারণ আমি বাসা তো লাগবে। কোথাও আচ্ছা, স্টেট, যেমন এখানে তো সিস্টেমটা অন্যরকম। এখানে যেহেতু আমাদের কেউ নেই, সবাইকে বাসার সাথেই অনেক সময় সিপিআর থাকে, বাট অনেক সময় আনফরচুনেটলি রাশের কারণে সিপিআরটা অ্যাভেলেবেল থাকে না, বা এই বাসা সিপিআর আরেকজন ইউজ করতেছে, এরকমও হয় অনেক সময়। বাট প্রথম অবস্থায় যদি এটা ম্যানেজ করে ফেলতে পারে, তখন আর কি সুবিধা হবে আর কি। আচ্ছা, তো তার মানে আপনার প্রথমে যখন মিমু গেল এবং আপনারা যখন বাসা অ্যারেঞ্জ করলেন, জি, তখনও পর্যন্ত, তখনও তো আপনার মানে প্রথম হলে বাসা লাগছে, তারপরে সিপিআর এর প্রসেসটা। সিপিআর প্রসেসটা লাগছে, জি। কারণ সিপিআর আমি যতটুকু জানি যে সিপিআর করতে হলে বাসাটার কন্ট্রাক্ট, বাসাটাকে পেপারটা দেখাইতে হবে, লাগবে, জি। পার্মানেন্ট একটা বাসা আছে, জি, পার্মানেন্ট বা যেটাই হোক। জি, হ্যাঁ, যে হাউস একটা বাসা, কন্ট্রাক্টটা লাগবে। হ্যাঁ, কন্ট্রাক্ট পেপারটা লাগে। এবং এটা জন্য আপনারা কোথায় সাবমিট, ডকুমেন্টস গুলো যে সাবমিট করেন কোথায় করেন, কোন জি, অর্গানাইজেশনে? এটা হলো ইন্টারন্যাশনাল হাউজিং, কোপেনহেগেন, কোপেনহেগেন ইন্টারন্যাশনাল হাউজিং। আচ্ছা, আপনার ওইদিকে গিয়ে আপনারা ফিজিক্যালি যেতে হয়েছে নাকি আপনাদের জি, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের ফিজিক্যালি যেতে হয়েছে। আপনার ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিছেন এবং জি, হ্যাঁ, ওদের ওয়েবসাইটের মাধ্যমে আর কি আমার নাম্বার দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। এরপরে আর কি আমার টাইম এবং ডেট অনুযায়ী ওভাবে আমার যেতে হয়েছে। আচ্ছা, তো ওইদিকে কি 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 ডকুমেন্টস আপনি লাগছে আসলে সিপিআর এর জন্য? সিপিআর এর জন্য আমার লেগেছিল ফার্স্ট আমার পাসপোর্টের ফটোকপি। এরপর হলো মোস্ট ইম্পর্টেন্ট হলো হাউস কন্ট্রাক্ট, সেটা হলো বাড়িওয়ালা, যেটা মানে আই মিন মানে যে হাউস ওনার সে আর কি করে দিবে, তার সাইন এবং ওর বাসার ডিটেলস গুলো দিয়ে, মানে আমরা এখানে থাকবো এটার কত মাসের জন্য বা কত আমার পিরিয়ড টাইমটা কতটুকু, এটা হাউস কন্ট্রাক্ট। এরপর হলো আমার হলো পাসপোর্ট, আর হলো ফিজিক্যালি পাসপোর্টটা নিয়ে যেতে হয়েছে। আমার এই তিনটা জিনিসই আর কি লাগছে এই তিনটা আমাদের। জিনিস। জি, অ্যাজ এ স্টুডেন্ট মেমো তোমার কি অন্য কিছু লাগছে নাকি? হুম জি, কিন্তু আরেকটু মানে হবে, আরেকটু বলতে হলে এখানে তো আমি এটা তো আমি মানে আমার সাথে করে নিয়ে গেছি, যেহেতু আমার অ্যাপ্লাই করার সময় কিছু জিনিস হয়তো আমাদের আপলোড হুম করতে হয়েছে। যেমন স্পাউস হিসাবে আমার আমার ম্যারেজ সার্টিফিকেট, যেমন ও তো স্টুডেন্ট, ও হলো এর আগে আমাদের যে রেসিডেন্ট পারমিটটা আছে, আমাদের একটা স্টুডেন্টের যে 16 পৃষ্ঠার রেসিডেন্ট পারমিটটা আছে, ওইটাও আমাদের নিয়ে যেতে হয়েছে। ওর সময় ও নিয়ে গেছে, আমার সময় আমার যে 8 পৃষ্ঠার রেসিডেন্ট পারমিট ছিল, ওইটা আমার সাথে করে ক্যারি করতে হয়েছে। আর এগুলো আমরা সবই আগেই অনলাইনে আপলোড করে দিয়েছিলাম ওদের ওয়েবসাইটে। মানে আমি যখন ফর্মটা ফিল আপ করি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, তখন আমার এই স্টেজগুলোতে আমার সবগুলো মানে পেপারস আপলোড করতে হয়েছে। আমার আমার জন্য লেগেছে ম্যারেজ সার্টিফিকেট, আর হলো আমার ইয়া কাবিননামা, এটা আর কি নটারিস, এগুলো লেগেছে। আর ওর সময় ওর স্টুডেন্ট কার্ড, এইসব আর কি পেপার লেগেছিল। আচ্ছা, মিমো তুমি তোমার জন্য তোমার প্রসেসটা একটু বলো, যে তুমি যখন সিপিআর করলা, তোমার যখন অনলাইন ফর্মটা সাবমিট করলা, কি কি তুমি ডকুমেন্ট সাবমিট করছো অ্যাজ এ স্টুডেন্ট? স্টুডেন্ট হচ্ছে শুধু আমার হাউস কন্ট্রাক্ট, পাসপোর্ট ফটোকপি, আর হচ্ছে রেসিডেন্সিয়াল পারমিটের পেপার। এই তিনটা তোমার জি তোমার তোমার কি অনলাইনে সাবমিট করতে হয়েছে প্লাস? জি, অনলাইনে এবং সাথেও নিয়ে গেছিলাম অ্যাপয়েন্টমেন্টের দিন। আচ্ছা, রেসিডেন্সিয়াল পারমিট পেপার যেটা, ওইটা কি তোমার আহ, তোমরা যে তোমরা তো অলরেডি পাসপোর্টে তোমাদের হইলো ভিসাটা দেয়, জি ওইটা, কিন্তু এটাই তো আর মেইন না। ডেনমার্কে যাওয়ার না। পরে তো হুম পার্মানেন্ট হুম যেটা রেসিডেন্সিয়াল কার্ড আছে, যেটা এটাতে জি, আবার জি অ্যাপ্লাই করতে হয়। তো জি, এটা, জি। হ্যাঁ, এটা তোমার তুমি কখন করছো আসলে রেসিডেন্সিয়াল পারমিটের অ্যাপ্লিকেশন? আম, যখন আমি প্রথমে যে বাসায় ছিলাম, তারপরে আমি অক্টোবরে নিউ বাসায় আসি। এই বাসার আমি কন্ট্যাক্ট পেপার দিয়ে আমি অ্যাপ্লাই করি যখন অক্টোবর 1 তারিখে। অক্টোবর 1 তারিখে তুমি করছো, তো এটার কি কোনো জি। টাইম লিমিটেশন আছে যে এর মধ্যে এসে করতে হবে? না, এরকম কিছু না। যখনই আপনি মানে কন্ট্যাক্ট পেপারটা পাবো আমরা হাউজিং ওনার থেকে, তখনই অ্যাপ্লাই করা যাবে সিপিআর এর জন্য। তখন তুমি মানে যে তোমার, হ্যাঁ, হ্যাঁ, তো যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলে ভালো, কারণ এটা পরেই হচ্ছে সবকিছু মানে আমাদের জন্য ইজি হয় আর কি করা, ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সবকিছুই। আচ্ছা, that's good. এবং তোমাদের যে ভিসাটা দেওয়া হয়েছে পাসপোর্টে, তোমার পাসপোর্টে ওইদিকে কি কোনো টাইম ডিউরেশন লেখা ছিল ভিসাটা এতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে? হ্যাঁ, এবং হ্যাঁ, জানুয়ারি পর্যন্ত দেওয়া আছে যে 6 মান্থ। 6 মান্থের দেওয়া। 6 মান্থসের দেওয়া, তার মানে হলো যে তোমার, আমি যতটুকু যদি ভুল না করি, এই 6 মান্থসের মধ্যে তুমি এটাতে স্টিল তুমি থাকতে পারবা, বাট এর হুম মধ্যে তোমার রেসিডেন্সিয়াল যে পারমিটটা, এটার হুম, জন্য তোমার কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ তো এটা এক্সপায়ার হয়ে গেলে তো তোমার হবে তুমি না। হবে না কিন্তু। হ্যাঁ, জি। জি, হ্যাঁ, হ্যাঁ। সো সিপিআর এর অ্যাপ্লিকেশনের জন্য ওইদিকে কোনো প্রাইস নিছে তারা, যে চার্জ? না, এগুলো টোটালি ফ্রি।
টোটালি ফ্রি। কোনো কোথাও সিপিআর, আমাদের হেলথ ইন্স্যুরেন্স কার্ড এবং রেসিডেন্ট পারমিট কার্ড, এগুলো সব ফ্রি। আমি সব দেওয়ার পরে যেমন আমাদের 3টা লেটার অলরেডি ফার্স্ট নিমুর আসছে, 3টা লেটার আসছে আমাদের লেটার বক্সে। একটা তো আমাদের হেলথ ইন্স্যুরেন্স কার্ড ছিল, আর একটা তো ওর সিপিআর হয়েছে, ওটা লেটারটা হয়েছে। আর আরেকটা হলো ওর মানে ই বুক, মানে ও যেসব ফ্যাসিলিটি গুলো পাবে এটা টাইপের একটা লেটার দিয়েছিল আর কি। আচ্ছা, হেলথ ইন্স্যুরেন্স তো যেটা হলো যে এদিকে মানে ওই কার্ড থাকলে ওই নাম্বার দিয়ে যখন ডক্টর অ্যাপয়েন্টমেন্ট লাগে ওই নাম্বার জি মেনশন করতে হয়। সো এবং এটা তো ফ্রি ছিল জি। ডেনমার্কে। স্টুডেন্ট অ্যাজ এ স্টুডেন্ট কোনো কিছু লাগে না, বাট অ্যাজ এ ডিপেন্ডেন্ট স্পাউস এটা কি আপনার কোনো ফি আছে? এখন পর্যন্ত আমি কোনো ফি দিই নাই, আর যতটুকু আমি শুনেছি কোনো ফি লাগে না। আচ্ছা, ভেরি গুড অ্যাডভান্টেজ এটা। ইউজুয়ালি অন্যান্য কান্ট্রিতে যদি ইউকের কথা বলি, আপনার আহ, একজন স্টুডেন্ট যদি আসে তাদের হেলথ ইন্স্যুরেন্স পে করে আসতে হয় আর কি, হেলথ ইন্স্যুরেন্স দিতে জি হয়। ঠিক সিমিলার ডিপেন্ডেন্ট হেলথ ইন্স্যুরেন্স দিতে হয়, যেটা আপনার 2012-র দিকে আমি যদি ভুল না করি, হ্যাঁ আমরা 2012-র দিকে পর্যন্ত এটা ফ্রি ছিল। পরবর্তীতে এটা স্টুডেন্টের জন্য ফ্রি ছিল, পরবর্তীতে তারা ইন্ট্রোডিউস করছে প্রাইস, এবং ধীরে ধীরে তারা প্রাইসটা অনেক বাড়াইছে। হ্যাঁ, সো অনেক বাড়ছে কিন্তু। তার মানে একজন স্টুডেন্ট যদি ইউকে তে আসে, ইউকে তে আসলে তার ভিসা অ্যাপ্লিকেশনের সাথে সাথে আইএইচএস ফিজ, আমরা ইন্টারন্যাশনাল হেলথ সার্ভিস, ইমিগ্রেশন হেলথ সার্ভিস বলা হয় আর জি। কি। সো এটা পে করতে হয়, এবং এই কস্টটাই অনেক বেশি চলে আসে। কারণ এটা ধরেন এটা 3 বছরে যদি হয়, 3 বছরে যদি আমি কাউন্ট করি, তাইলে আপনার প্রায় মানে 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো চলে আসে শুধু একসাথে পে করতে হচ্ছে। সো ডেনমার্কে যারা যাচ্ছে স্টুডেন্ট তাদের জন্য এটা বড় অ্যাডভান্টেজ যে এখনো কোনো তাদের হেলথ ইন্স্যুরেন্সের জন্য কোনো পে করতে হয়, এই করতে না। কমপ্লিটলি কমপ্লিটলি ফ্রি। দ্যাট ইজ গুড। আচ্ছা, আপনার তাহলে সোফার ডেনমার্কে আসার পরে ডকুমেন্টস পারপাসে কোনো টাকা খরচ করতে হয় নাই? না, ডকুমেন্টস পারপাসে খরচ এখন পর্যন্ত আমাদের করতে হয় নাই। আচ্ছা, গুড। সো অনলি কস্ট হইলো মনে হয় যেটা হলো রেন্ট মনে হয় আপনাদের এই মুহূর্তে। জি, আমাদের হলো রেন্ট আর কি। আপনারা যদি কিছু মনে না করেন, আপনাদের কয় বাসার রুম আছে আপনাদের? আমাদের হলো 2টা বেডরুমের বাসা, আর একটা হলো নর্মাল গেস্ট রুমের মতো আছে। আচ্ছা, এটা কি ফ্ল্যাট না হাউস? আহ এটা এটা হাউস। হাউসই, এটা কারণ অ্যাপার্টমেন্টের মতো না, এটা একটা হাউসের মতো আর কি। আলাদা আলাদা করা। আলাদা আলাদা করেছি। আচ্ছা, সো তার মানে মনে হচ্ছে যে মানে মোটামুটি যেহেতু শেয়ার করতে হয় না, এবং মোটামুটি বলতো 2 বেডরুম প্লাস লিভিং রুম, জি। সেক্ষেত্রে মোটামুটি বড়ই আমি মনে করতেছি। তো সেই ক্ষেত্রে আপনাদের মান্থলি রেন্ট কত একটা দিতে হচ্ছে? বেডরুম। জি আঙ্কেল, মানে একটু মানে ইয়া বলে রাখি, মানে দুটো যেহেতু আমাদের বাসাটা 3 রুমের বাসা, মানে আমরা আর কি 2জন কাপল আর কি এখানে শেয়ার করে থাকি, জি জি। মানে হাউস বাসার ভিতরে। আর একটা কিচেন, একটা ওয়াশরুম আছে। এটা আমাদের টোটাল হলো, আমাদের পে করতে হলো 6,000, 6,000 ডেনিশ করোনা। আর পাশে যিনি থাকেন ওনাদের এখানে একটু রুমের সাইজ আছে, এত মিটার বা এত মিটার, এগুলো এখানে এগুলোর উপর আবার সিপিআর কিন্তু মেনটেন করে। মানে আমি আগে জানতাম না, মানে আমি চাইলে ছোট বাসা থেকে 2টা সিপিআর আমাকে দিবে না ওই ইন্টারন্যাশনাল হাউসিং থেকে। ওদের একটা লিমিট থাকে, মানে এত মিটার হওয়ার পরে আর কি 2টা আমি কাপল সিপিআর অ্যাপ্লাই করতে পারবো। তো আমাদেরটা হলো 6,000, আর আমার পাশের রুমটা একটু ছোট, ওনারটা হলো 5,000। আচ্ছা আচ্ছা, মানে রুমের উপর ডিপেন্ড করে যে জি অফকোর্স। এটা সব জায়গায় এমনই যে রুম রুম কত বড় এটার উপর প্রাইসটা ডিপেন্ড করে। আপনি যদি জি বাংলাদেশি টাকায় বলতেন, যারা হয়তো শুনবে তাদের জন্য সুবিধা হতো আর কি, যে জি। কত আসে। বাংলাদেশি আসলে আমরা যেহেতু আসলে সেপ্টেম্বরের ইনটেকে আর কি আসছি, তখন আমাদের বাসাটা সর্বপ্রথম আমরা ফোকাস দিছিলাম বাসার জন্য, মানে এটা আমাদের খুব দরকার। মানে আমি অনেক মানে সোশ্যাল মিডিয়া এবং সব জায়গা থেকে ইয়া করে তখন আর কি বাসাটা নিয়েছি, আল্লাহর রহমতে পাইছি। আর এই বাসাটার লোকেশনটা একটু মোটামুটি কাছে আছে আমার সবকিছুর জন্য, যেমন বাসার থেকে আমার মসজিদ টসজিদ সব টপ সবকিছু মিলে আছে। তো এই বাসাটা আমার পড়ছিল বাংলাদেশ টাকায় পার মান্থ রেন্ট পড়ে হলো 1,10,000 টাকা। 1,10,000 টাকা পার মান্থ? সিপিআর সহ, 2জনের সিপিআর সহ। কারণ আচ্ছা সিপিআরটা আসলে কি, এখানে আঙ্কেল একটা কথা তখন বললাম, এগুলোতে টাকা লাগে না কিন্তু আসলে যদি আলাদা করে আমি সিপিআর বাসা থেকে না পাই তখন আমার এটা পে করে কিন্তু সিপিআরটা নেওয়া লাগবে। মানে এটাও হচ্ছে আর কি, আমি দেখলাম এর জন্য আর কি বললাম, মানে ইনফরমেশনটা হয়তো অনেকের কাজে লাগবে। কিন্তু সিপিআর এর টাকাটা আসলে বাসার ভিতরে ইনক্লুড থাকে, কিন্তু অনেক সময় আমি বাসা পাইছি সিপিআর নাই, তখন আমার বাসা ভাড়াটা অনেক কম হয়, তখন আমি 60, 70, 80-র ভিতরে বাসা পেয়ে গেলাম সেম রুম, কিন্তু আমার সিপিআর নাই। তো আবার 30-40 দিয়ে সিপিআর ম্যানেজ করতে হয়, তখন ঘুরে ফিরে আর কি এরকম একটা অ্যামাউন্ট আইসা পড়ে। তো
মতো আমি যে বাসায় উঠেছি ওই বাসা থেকে আর কি আমার সিপিআরটা যেহেতু হয়ে গেছে, তো এই জন্য আর কি এটার রেন্ট আর কি পড়তেছিল 1,10,000 টাকা। আর আচ্ছা, ডিপোজিটও আছে আবার এখানের সাথে। মানে 1,10,000 আমি যদি এভাবে বলি আর কি, যেহেতু আপনারা শেয়ার করতেছেন, মানে আপনারা এক রুম পুরো 2 বাসার রুম, তো আপনারা একটা শেয়ার করতেছেন। সো এক রুমের বাসা ভাড়া পড়তেছে 1,10,000 টাকার মতো। 10,000 টাকা, জি। 1,10,000 টাকা, আচ্ছা। সো মানে আমি যদি বাংলাদেশি হিসাবে যদি আমি ওইভাবে চিন্তা করি যে এক রুমের জন্য 1,10,000 টাকা, হ্যাঁ, জি হুম। ঠিক না? আসলে কি আপনার মানে, যদি যেহেতু ডেনমার্কের আপনারা এখনো তো কাজে ঢুকে না, যেহেতু নতুন গেছেন, জি তো আপনাদের কি মনে হয় যে যখন আপনারা কাজে ঢুকবেন তখন কি আসলে এই রেন্টটা কি বেশি বেশি মনে হবে নাকি? না আঙ্কেল, এটা আসলে কখনো বেশি মনে হবে না, কারণ এখানে মানে সবকিছুর মিলে আর কি এরকমই। মানে সব বাসা ভাড়া এরকম, যেহেতু ওদের আওয়ার সিস্টেম, আর আমরা তো এগুলো তো সব গভর্নমেন্টই সবকিছু মানে নির্ধারণ করে দেয় একটা, মানে ওরকম ভাবে ইয়া করলে আসলে এই রেন্টটা আসলে বেশি হবে না দুইজনের জন্য, যেহেতু আমাদের বাসা আবার আচ্ছা, উইথ সিপিআর। বেশি বেশি হওয়ার কথা না, যাও, জি কারণ আপনি তো ফুল টাইম ওয়ার্ক রাইট আছে আপনার। জি আপনার কাজের হয়তো কাজ পেয়ে গেলে আর আপনার আহ, এই রেন্ট নিয়ে হয়তো চিন্তা করতে হবে না যে রেন্ট কোন ওয়েতে পে করবেন। প্লাস মিমোর 20 আওয়ার্স ওয়ার্ক পারমিট আছে তোমার। 90 আওয়ার 90 hours মান্থ। per month. আর 90 আওয়ার্স, আচ্ছা, তার মানে আচ্ছা মান্থলি শেপ করে দিছে তারা। জি জি। আচ্ছা, সো কোনো সপ্তাহে যে 4 সপ্তাহ, মানে কোনো মাসে তো 4 সপ্তাহ থাকে, আবার কোনো মাসে 5 সপ্তাহ থাকে, সো ওইভাবে হয়তো। সো হুম হুম। হ্যাঁ, সো দুইজন যখন একসাথে কাজ করা হয় একই ফ্যামিলির, তখন আর আসলে অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে আমি সমস্যা দেখি না আর কি, যে র্যান্ট যতই হোক, র্যান্ট তো আসলে ওইভাবে বেশি না। যদি 1 লক্ষ, মানে জি আমরা যদি ইনকামটা যদি এদিকে কথা চিন্তা করি আর কি, অফকোর্স বাংলাদেশ থেকে চিন্তা করলে অনেক বেশি মনে হয়। জি সো কাজের কি অবস্থা এখন, মানে কি মনে হচ্ছে? কাজের আপনাদের এই 1 মাসে সবার সাথে কথা বলে মনে হচ্ছে যে কাজ পাওয়াটা, যারা অলরেডি পাইছে আর কি, তাদের কত সময় লাগছে, জি জি নতুন যারা গেছে, জি এবং কাউকে চিনেন কিনা যে জি কাজ জি করবে? আসলে কাজের ক্ষেত্রে আঙ্কেল এখানে হলো সর্বপ্রথম, আমি যতটুকু দেখলাম এখানে সর্বপ্রথম হলো এক্সপিরিয়েন্স আর হলো স্কিলটাকে ওরা সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। মানে যার যেরকম স্কিল এবং হলো ইয়া। আর Reference. এগুলার বাইরে হলো যদি আমি বলি সেটা হলো রেফারেন্স লাগে কিছু। আর কম বেশি সবাই আসলে কাজ করে, একটু হয়তো বা সময় লাগে, যেহেতু আমাদের সিপিআর মিট আইডি এগুলো ফার্স্টে যেহেতু আমি বলেছি এগুলো হইতে একটু সময় লাগে। যেমন আমি আসছি এখনো, অনেকে সিপিআরও হয় নাই আমার সাথে আসছে, তো অলরেডি আমার সিপিআর হয়েছে, নাম্বার হয়েছে, মিট আইডি হয় নাই। তো আবার ব্যাংকেও একটা সময় লাগে। তো এগুলো হইতে হইতে একটু সময় লাগে দেখে আমাদের একটু সময় লাগে। আর এরপর আমাদের কিছু মানে যারা ফুল টাইমার আছে আমার মতো, ওদের জন্য ডেলিভারি অপশন গুলো খোলা আছে কিছু, এখানে নাম করা জাস্ট ইট, এরপর হলো ওল্ড। তো এগুলাতে আর কি মানে আমার যেহেতু ফুল টাইমার, আমি ফুল টাইম ওখানে ইয়া করতে পারবো, তো এগুলো হইতে একটু সময় লাগে। তো এগুলো ইজি আছে। আর যেগুলো হলো আমার যদি স্কিল আর হলো এক্সপিরিয়েন্স থাকে, মোটামুটি আমি সিভি ড্রপ করলে কিছু কাজ পাওয়ার ভালোই চান্স আছে। আর যেহেতু আমাদের জন্য এটা নতুন একটা কান্ট্রি এবং সবকিছুই নতুন, আমাদের বুঝে মানে কোথায় যে ফার্স্টে সিবি দিতে হবে বা কোথায় দিতে হবে না, এবং কোথায় ফিজিক্যালি দিতে হবে আর কোথায় আমি ড্রপ করব মানে ইমেলের মাধ্যমে, তো এগুলো যদি বুঝতে পারি আর কি তাহলে একটু তাড়াতাড়ি হবে। আর নতুন অবস্থায় একটু সবাইকে একটু সার্ভাইভ করতে হবে আর কি, এটাই বাস্তবতা আর কি, যতটুকু আমি মনে করতেছি। আচ্ছা, এর মধ্যে কি মানে অনেক সময় হয় কি যে ডকুমেন্ট, বিদেশে যেহেতু তাদের প্রসেসটা এমন যে আমার ডকুমেন্টস ছাড়া আমি যদি কাজ করতে চাই, তাহলে আমার কিছু কাজ থাকে, জি কাজ থাকে যেগুলো ক্যাশ ইন হ্যান্ড বলা হয় আর কি ইউজুয়ালি। জি যেগুলো ক্যাশ ইন হ্যান্ড, যেমন লোকাল শপ থাকে, যেগুলো তারা জি আসলে ডকুমেন্টস সাথে তত বদার করে না, বিকজ লাগে না। জি হ্যাঁ, তারা পেও কম করে সেইভাবে, জি পেমেন্টটা কম কম করে। সো জি এটার সুযোগটা কেমন থাকে ওইদিকে, ওইটা কি দেখছিলেন? জি আঙ্কেল, এটা থাকে, এটাতে হলো বেশি প্রেফার করা হলো আঙ্কেল, যেহেতু ক্যাশ ইন হ্যান্ড, এটা মানে এখানের ভাষায় আর কি বলে ব্ল্যাক জব। মানে যেহেতু এটা আমার কোনো ট্যাক্স পে করতে হবে না, আচ্ছা, এটাতে একটু রিস্ক থাকে হলো, যেমন এটা হলো রেফারেন্স এই কারণেই থাকে, মানে ব্ল্যাক জবটা সবাই দিতে চায় না, মানে যদি কখনো ঝামেলা হয়, যার মাধ্যমে আমি কাজ করতেছি ওরও ঝামেলা, ইভেন আমারও ঝামেলা, ফাইন করে, এখানে হলো ফাইনের সিস্টেমটা আর কি বেশি সবকিছুতে। এরকম এর জন্য রেফারেন্স ছাড়া এটা দেয় না। তার আর ওখানে একটু আওয়ারলি কম দেয়, বাট প্রথম অবস্থায় আসলে সবাই আর কি এটার দিকেই যায়, কারণ যেখানে আমার 1-2 মাস সময় লেগে যাচ্ছে আমার সব পেপারস হইতে, সো 2 মাস তো আমার এখানে সার্ভাইভ করতে হবে, আমার থাকতে হবে, খাইতে হবে, এবং আমার সবকিছু পে করতে হবে, আবার আমার জি, ক্লাস সবকিছু মিলে আর কি, তখন সবাই এটা আর কি একটু চুজ করে নেয়।
জি। তো এটাতে একটু কম দিল। এটা যাদের পরিচিত আছে বা কারো মানে পরিচিত বা কারো ভাই বা মামা বা যাই হোক ওদের ওখানে আর কি এটা করে, বাট একটু রিস্ক থাকে, মানে যদি মাঝে মধ্যে পুলিশ যায়। আমি আচ্ছা কিছুদিন আগে শুনলাম আর কি একজন এই যে গেছে, চেক করছে, পরে কিছুই হয় নাই, মানে যাদের আর কি চেক করে আর কি আছে কিনা বা সিপিআর আছে এইসব জায়গায় মানে কন্টাক্ট পেপার দেখতে চায়। তো এটা আর কি, কিন্তু যদি কোনো পরিচিত থাকে তা ওই অবস্থায় আর কি যে যার রেফারেন্সে যায় উনি ওনার অবস্থায় আর কি এটা ক্যাশ ইন হ্যান্ডের জবগুলো করে আছে, এটাও করতেছে অ্যাভেলেবেল। আচ্ছা আচ্ছা। মিমো, তোমার তো অনেক ক্লাসমেট আছে, সো এর মধ্যে কি কেউ কেউ আছে যে তোমার সাথেই গেছে, জবে জয়েন করছে? তুমি চিনো কাউকে? না, আমার ক্লাসে এখনো মানে কেউ জবে জয়েন এখনো হয় নাই। তোমার মোটামুটি এক আচ্ছা, মাসের। হ্যাঁ, দুইজন হয়েছে, দুইটা ছেলে। তো একজন হচ্ছে নিউজব্রুকে 2 বছর পড়েছে, আর এখন ওদের 3rd ইয়ার। আর হচ্ছে আরেকজন হচ্ছে বাংলাদেশ থেকে আমার ইনটেকে গিয়েছে, কিন্তু তার পরিচিত আছে দেখে একটা গ্রোসারি শপে এসে জব করছে এখন। আচ্ছা, তার মানে একজন তো অনেক আগে, 2 বছর তো মোটামুটি জি। ভালো সময় কাজ পাওয়ার। হুম, হুম। আরেকজনের রেফারেন্স আছে। সো জি। যে উনি যেটা বললেন যে রেফারেন্স থাকাটা ইম্পর্টেন্ট যদি প্রথম অবস্থায় কাজে ঢুকতে হয় আর কি। সো দ্যাটস গুড যে অ্যাটলিস্ট মানে তুমি দুজনকে চিনো যাদের আসলে কাজ হয়ে হয়ে গেছে। জি। হ্যাঁ, একটু একটু সময় লাগে অফকোর্স, নতুন কিছু। সো নতুন নতুন জায়গায় আহ, কাজ পেতে একটু সময় লাগে। আচ্ছা, আম, আপনার যে আপনি ডেনমার্কের বিষয়গুলো বললেন, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছে, যেটা হলো যে আপনার ভিসা তো অফকোর্স স্পাউস ভিসা আপনি এখন। হ্যাঁ জি। হ্যাঁ। আপনার এই যে শুরুটা, যেটা স্পাউস ভিসার শুরুটা, আপনি বাংলাদেশ থেকে কখন আসলে আপনার প্রসেসটা শুরু করছেন আপনি স্পাউস ভিসার? আমি আমার ফাইলটা মানে সাবমিট যখন থেকে করছি। আপনার ফাইল শুরু করার আগে আসলে রিকোয়ারমেন্টসটা কি ছিল আর কি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, মানে ফাইল সাবমিট করার আগে রিকোয়ারমেন্টটা ছিল হলো যেহেতু স্পাউসের ক্ষেত্রে আমার অত রিকোয়ারমেন্ট ছিল না, যেটা সত্যি কথা বলতে গেলে রিকোয়ারমেন্ট স্টুডেন্টেরই আর কি বেশি ছিল। ওর আইএলস এটা আমার ছিল হলো সর্বপ্রথম হলো আমার ম্যারেজ সার্টিফিকেট, আমার তার কাবিন মানে, নামা। তার মানে স্পাউস হিসেবে আপনার অনেক সুবিধা আর কি। অনেক সুবিধা আর কি আছে, যে সত্য কথা আর কি, মানে স্পাউসদের জন্য ডেনমার্কটা আসলে বেস্ট অপশন, এটা সত্য কথা। মানে অন্যান্য ইয়ে থেকে যেটা আমি একদম পেপারস একদম খুবই কম লাগছে, আর ব্যাংক স্টেটমেন্ট লাগছে তাও, মানে যেটা আমি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবো ওরকম অ্যামাউন্ট। অনেক সময় অনেক কান্ট্রিতে অনেক হিউজ পরিমাণ ব্যাংক স্টেটমেন্ট লাগে, আবার হিউজ জি, টাইম রাখতে হয়। জি, সো এই জিনিসগুলো আর কি আমার ওরকম ইয়া হয়নি। আমার খালি এই ব্যাংক স্টেটমেন্টে আর কি লাগার ভিতরে আর কি, মানে ইম্পর্টেন্ট পেপার, মানে পেপারসের ভিতরে এটা একটা ছিল একটু ইম্পর্টেন্ট। আর মোটামুটি সবকিছু আমার কাছে রেডি ছিল, আমার ভ্যালিড পাসপোর্ট, জি। আমার এই ভ্যালিড পাসপোর্ট, ম্যারেজ সার্টিফিকেট আর ব্যাংক স্টেটমেন্ট, এগুলো আর কি। আর কাবিন নামা, মানে আমার বিয়ে, আমি যে বিয়ে করেছি বা আমার এটা লিগেল পেপারস, এগুলো আর কি লেগেছে। আচ্ছা, আপনার তার মানে আপনি যখন শুরু করছেন আপনার ফার্স্ট স্টেপ ছিল ব্যাংক স্টেটমেন্ট, যেহেতু স্টুডেন্টের ব্যাংক স্টেটমেন্ট লাগে না ডেনমার্কে, বাট স্পাউসের লাগে। স্পাউসের লাগে, জি। তো এটার অ্যামাউন্টটা কত ছিল, যে আপনি কত রাখছেন ইন টোটাল? জি, আমাকে আমার মানে যেখান থেকে আর কি জানানো হলো আর কি ভার্সিটি বা ওদের, আমি যেখান থেকে আমার কতটুকু রাখতে হবে, যেখান থেকে আমি সব মেলগুলো পাইতাম, তো আমাকে বলেছিল অ্যারাউন্ড 15 লাখসের মতো আর কি রাখার জন্য। জি। মানে 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 এর নিচে না, মানে এর উপরে আর কি রাখার জন্য। সেটা আমি বলেছিলাম আমাকে সেভিংস বা হলে এফডিআর করে রাখতে। যেহেতু আমার কারেন্ট অ্যাকাউন্ট ছিল, তো আমি যেহেতু আমার লেনদেন আগে থেকে অ্যাকাউন্ট হতো, আমি সেজন্য আর কি এফডিআর করি নাই, সেভিংসে আমি রেখেছি আমার টাকা। তো আমি টোটাল আর কি, যেহেতু আমার আসার টাকাও কিছু ছিল, এখানে এসে আমার টাকা লাগবে, তো আমি অ্যারাউন্ড 21 লাখের মতো আর কি ওইখানে রেখেছিলাম। আচ্ছা রেখে আর কি আমার স্টেটমেন্টটা আমি সাবমিট করেছিলাম। আচ্ছা। আপনার সো আপনি কতদিন রেখে এটা সাবমিট করলেন ব্যাংকে? জি, হ্যাঁ, এটা এটা তো একটা আসলে ভালো একটা দিক ছিল ডেনমার্কে, আমাকে ওরকম ডেডলাইন দেয় না যে মানে আমার এত মাসের জন্য রাখতে হবে বা এত উইক বা এত দিনের জন্য। আমাকে একটা লিমিট টাইম দিয়েছে, মানে মানে মিনিমাম 7 ডেজ থেকে আমি রাখতে পারবো চাইলে, কিন্তু আমি 1 মাস প্লাস আর কি রেখে আর কি আমার স্টেটমেন্টটা যেন একটু ভারী, যেহেতু আমার আগের অ্যাকাউন্ট ছিল যেন একটু ভারী দেখায়, আমি 1 মাসের মতো আর কি রেখে আমার স্টেটমেন্টটা জমা দিয়েছিলাম। 1 মাসের স্টেটমেন্ট, মানে ট্রানজেকশন, 1 মাসের স্টেটমেন্ট আর কি আমি উঠে জমা দিয়েছিলাম। আচ্ছা, আপনার তাহলে আপনি ব্যাংক স্টেটমেন্ট রাখলেন কোন মাস থেকে, মনে আছে আপনার? জি, আমার মনে আছে। হুম,
আমি হলো ব্যাংক স্টেটমেন্টটা আমার তো যেহেতু ওই মানে আমার তো অ্যাকাউন্টটা পুরানো ছিল, আমি মানে আমার ওই মেইন টাকাটা যে ফাউন্ডিং এর টাকাটা আমার মানে এখানে সেটা আমি রেখেছিলাম হলো উম জুন মাসে হলো আমি রেখেছিলাম, পুরো জুন আচ্ছা মাসটা আমি রেখেছিলাম, আর জুলাই মাসে আমি আমার স্টেটমেন্টটা ওই মানে অ্যামাউন্টটা রেখেছিলাম জুন মাসে, আর জুলাই মাসে হলো আমি আমার স্টেটমেন্টটা উঠে সাবমিট করেছিলাম। আচ্ছা। তার মানে মিমোর জন্য যখন আমরা অ্যাপ্লাই করছিলাম, আহ, জি মিমোর অফার তো আসছিল মনে হয় ফেব্রুয়ারির দিকে মনে হয় নাকি? জি জি ফেব্রুয়ারিতে। আচ্ছা, এবং টিউশন ফিস পে করতে করতে মনে হয় আহ, প্রায় মার্চের শেষে মনে হয় নাই? 15 মার্চ আই থিঙ্ক। 15 টিউশন ফি মার্চ পেমেন্ট, হ্যাঁ আমরা জি, আমাদেরকে, টিউশন ফি তো 15 হ্যাঁ মার্চ। আমাদেরকে 1 এপ্রিল লাস্ট ডেট দিয়েছিল টিউশন ফি পেমেন্ট করার, আমরা 15 মার্চের ভিতরে পেমেন্ট করে দিয়েছিলাম। 15 মার্চের মধ্যে। আচ্ছা, সো ওই আপনার পেমেন্ট করার পরে তখন আপনার যে ব্যাংক স্টেটমেন্ট যেটা তখন জি আপনি এটা প্রসেস করতেছিলেন, যে তখন রাখছেন আর কি ব্যাংকের সাথে কথা বলে নাকি? হ্যাঁ, যে সবকিছু আগে অফার, জি তারপর টিউশন ফিস পে করা, তারপরে আপনার ব্যাংক স্টেটমেন্টটা আপনি জি অ্যারেঞ্জ করেন। ব্যাংক স্টেটমেন্ট আঙ্কেল আমি একটু পরে করেছি, যেহেতু মানে এটা হলো ওর টিউশন ফিটা পেমেন্ট করার পর ওর ST1 ফর্মটা এসেছিল, দেন ওর এটা ST1 ফর্মের পর আর কি আমার MF1 ফর্মটা এসেছিল হলো মেয়ের ফার্স্টের দিকে আর কি, ফার্স্ট উইকের দিকে মনে হয়, আমি শিওর আসলে মনে নেই আঙ্কেল, এখানে আসার পর অনেক কিছু আমার ইয়াতে মেয়ের দিকে মনে হয় আমার MF1 ফর্মটা এসেছিল আচ্ছা স্পাউসের। তখন থেকে আর কি আমি ব্যাংকটা রেডি করতে, এর আগে তো আমার তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিলই, তো তখন থেকে আর কি আমি আমার ফান্ডিংটা আর কি এখানে ফান্ডিংটা ওইখান থেকে আর কি রেডি করতেছিলাম। আচ্ছা। মানে আপনার বেসিক্যালি যখন টিউশন ফিস পে করা হয়েছে ইউনিভার্সিটির থেকে মিমোর জন্য, এর মিমো মনে আছে তোমার? তোমার ST1 ফর্ম তুমি তুমি কখন তোমার কাছে আমরা পাঠাইছিলাম, মনে আছে? উম, আচ্ছা, সো বেসিক্যালি যে যখন ST1 ফর্ম ফিল আপ করা হয়, ভিসা সাবমিট, যখন ভিসার জন্য সাবমিটও করা হয় একসাথে, চাইলে MF1 ফর্ম স্পাউসের জন্য এটা করা করা হয়, করা যায়। জি হ্যাঁ, একসাথেই করা যায়। আর যে কারণে আপনারটা আসলে ডিলে হয়েছিল, বিকজ আপনার ব্যাংক স্টেটমেন্টে আপনি চাইছিলেন যে 1 মাস লিস্ট রাখার জি জন্য। জি 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো আমরা যেটা করছি আগে মিমোরটা সাবমিট করছি, দেন জি জি 1 মাস ডিলে করে আমরা সেফ সাইডে থাকার জন্য, যাতে আসলে একটা ম্যাচুরিটি দেখানো যায়, জি আপনারটা করা হয়েছে। সো সেই ক্ষেত্রে আপনার ওয়েটিং পিরিয়ডটা ছিল, আপনি সাবমিট করলেন এক্স্যাক্টলি কোন মাসে মনে আছে আপনার? MF1 ফর্ম যেটা। আহ মনে আছে, আমি ঠিক তোমার 1 মাস, ফাইল তো জুন মাসে করছি, জুন জুন মাসে, 23। জুন 23, আমার তো আসলে ডেট গুলো তো মনে নেই হ্যাঁ, যেহেতু। 23শে জুন ফাইল সাবমিট করেছি। তাহলে হলো আমি তাহলে 23 জুন হলো আঙ্কেল আমি ফাইল সাবমিট করেছিলাম, তাই VFS এ। জি, তার তাই এর আগে আর কি, আর কি বললো এটাই তো বলবো। আপনি আঙ্কেল ফাইল, সাবমিট আপনি সাবমিট করছিলেন মানে এর সাবমিট করছিলেন 23শে জুন বললেন আপনি না? জি জি আচ্ছা, তার মানে এর আগের দিন হইলো সিরিজও ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের আগের দিন অথবা 2-1 দিন আগে সাবমিট করা হয়েছিল আর কি, আমরা সাবমিট করছিলাম যেটা। জি হ্যাঁ, জি জি হ্যাঁ হ্যাঁ এই 2-3 দিন আগে হলো আমি আমার MF1 ফর্মটা সিগনেচার করে সাবমিট করেছিলাম। আচ্ছা। আপনার ফর ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস যেটা ছিল আপনার আপনার আসলে স্পাউসের জন্য, মানে আপনার শুধু আপনার কস্টিংটা আপনার আসলে কি কি লাগছে MF1 ফর্মে আপনার? মানে MF1 জি MF1 না, ঠিক এক্স্যাক্টলি আপনার, আপনি যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করছেন এই পারপাসে আপনার কস্টিংটা কি ছিল আর কি? আচ্ছা আচ্ছা আমার হলো কস্টিংটা ছিল হলো আঙ্কেল, আমার হলো এখানে আমার সর্বপ্রথম আমাকে দিতে হয়েছিল আমার কেস অর্ডার আইডি ফি, আচ্ছা সেটা আমি আমার কার্ড দিয়ে দিয়েছিলাম বাংলাদেশ থেকে বসেই। এরপরে হলো আমার সেকেন্ড ছিল হলো, যেহেতু এটা আমার ফাইল সাবমিটের সাথে আমার পেপার জমা দিতে হবে, সেকেন্ড ছিল হলো আমার এম্বাসি ফি। জি, আর ব্যাংক স্টেটমেন্টটা তো ওটা তো এটার সাথে রিলেটেড না, এটা আমি ব্যাংকের সাথে রেখেছি, ওইটার সাথে আমার ব্যাংকের সাথে লেনদেন। আমি কেস অর্ডার আইডি, এম্বাসি ফি, আর হলো আমার একটা VFS ফি একটা ছিল, ওই মানে VFS এ যেখানে আমি সাবমিট করব, আমি এই 3টা ফি আর কি এখানে পেমেন্ট করেছিলাম। আচ্ছা, আমি একটা শেয়ার করে, আমি জাস্ট এক্সাক্ট কস্টিংটা দেখার জন্য আর কি। সো আপনার জি বাংলাদেশি টাকায় আমি, এটা মনে হয় আপনার ছিল আর কি। জি আঙ্কেল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আপনার কেস অর্ডার আইডি টোটাল পারপাস ছিল আপনার 2964, টু জি থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটি ফোর পয়েন্ট ওয়ান এইট। দেন এটা ছিল ইনক্লুডিং আপনার 84 যেটা তারা
ইয়া করে আর কি, চার্জ করে, তারা এডিশনালি চার্জ করে না? জি। হ্যাঁ হ্যাঁ। সো এটা লাগছিল আপনার কেসোগ্রাফি, সো বাংলাদেশি টাকা যতই আসে এনিওয়ে এটা 52-53 হাজারের মতো আর কি আমার আসছিল। তখন তো একটু সবকিছু রেট আর কি আমাদের তো হঠাৎ করে বাংলাদেশে বেড়ে গেছিল। এর আগে আরো কিছু কম ছিল। এখন এটাতেই আর কি আছে, হোল্ড করা আছে। আচ্ছা। জি। দেন আদার কোস্টিং ছিল মনে হয় আপনার, এম্বাসি ফি। জি। এম্বাসি ফি ছিল মনে হয় না আপনার? জি, ওটা সবারই সেম 1725 ডিকেকে ছিল। আচ্ছা। বাংলাদেশি অ্যারাউন্ড 31,000 টাকার মতো আর কি। জি। 31,000 টাকার মতো ছিল, সো জি। আর হ্যাঁ। এটার বাইরে আরেকটা ছিল আমার, সেটা হলো এটা হলো ভিএফএস প্রি। এটা ছিল হলো আমাদের প্রায় 1725 টাকার মতো আর কি নিয়েছিল। এরকম না? হুম। এরকমই আর কি, একটু কম বেশি হইতে পারে আর কি। জি। আচ্ছা, ওইটা তো বেশি না আপনার। জি। জি জি। সো এই ডকুমেন্টস ছিল, আর আপনার ডকুমেন্টস যেটা সাবমিট করছেন যেগুলো বিএফএস এ, জি। আপনার কি কি আসলে সাবমিট করছেন আপনার এই পারপাসে? ভিএফএস আমি সাবমিট করছি হলো আমার ফার্স্ট অফ অল হলো আমার MF1 ফর্ম। জি। এরপর হলো আমার পাসপোর্ট ফটোকপি, মানে আইডেন্টি পেজের। এরপর হলো আমার কেস ওয়ার্ডার আইডি আমি যেটা পে করেছি সেটা, এম্বাসি ফি যে পে করেছি সেই স্লিপটা, অ্যান্ড আমার হলো আগে ফিগুলো বলি, এরপর হলো আমার ভিএফএস ফিটা। এরপর হলো আর পেপারসের ভিতরে হলো আমার ম্যারেজ সার্টিফিকেট, জি। নিকানামা, বাংলা ইংলিশ দোনোটাই জি। দিয়েছি। আর আমার এরপর হলো আমাদের ইয়া বিচ্ছু। কাপল ছবি আর কি দিতে হয়েছে, এটা রিকোয়ারমেন্টের ছিল এটা। এটা কি আপনার আলাদাভাবে চাইছে তারা বিএফএস এ? আজ হ্যাঁ, আমার থেকে চেয়ে নিছিল। আচ্ছা আমি বলছিলাম আর কি ছবি আমি নিয়ে আসছি পরে, মানে দিব নাকি, যেহেতু আমি জানতাম না দিবেন নাকি, পরে বলছে হ্যাঁ ছবি আনছেন, দিবেন না কেন। পরে আমাকে ছবিগুলো আমার ভিসায় যখন আমি পাসপোর্ট ডেলিভারি পাইছি, আমার ছবিগুলো আমাকে আবার ব্যাক করে দিছে। আমি যতগুলো আচ্ছা ছবি দিছি পিন আপ করে, এটা দেখে আমার ভালো লাগছে, অনেক ভালো লাগছে। মানে ওরা ওদের কাজ শেষ হওয়ার পর ওরা আমাকে এটা আবার ব্যাক করে দিছে। আচ্ছা। এগুলো আর কি, এই কিছুই পেপার আর কি আমি সাবমিট করেছিলাম। আচ্ছা, আর একটা ছিল মনে হয় সোয়ান ডিক্লারেশন ফর্ম, যেটা আমরা এই যে একটা সিগনেচার করতে হয়, যেটা আপনার মানে স্ক্যান ও সিগনেচার। জি জি হ্যাঁ, এটা হ্যাঁ, আপনার জি একটা জি স্ক্যান সিগনেচার আছে যেটাকে আপনার এটা টার্মটা হলো সোয়ান ডিক্লারেশন। সো এটা আপনার সাবমিট জি করতে হয়েছিল। আচ্ছা। ব্যাংক স্টেটমেন্ট তো আপনি বললেনই, প্লাস ব্যাংক সলভেন্সি লেটার আপনি সাবমিট করছিলেন জি যেটা। জি জি। সো আপনার সাবমিট করার পরে ইন টোটাল আপনি যে 23 জুন বললেন, কতদিনের মধ্যে ভিএফএস আপনাকে জানাইলো যে আপনার ডকুমেন্টস মানে পাসপোর্ট সাবমিট করার জন্য? হুম। আর যখন সেপ্টেম্বর এই বছর থেকেই তো আপনি জানেন, এই বছর থেকে আর কি অনেক হ্রাস পড়ছে। যেমন আগের বছরও যারা ফেব্রুয়ারিতে গিয়েছে, মানে 2023-এর সেপ্টেম্বরে বা 2024-এর ফেব্রুয়ারি ইনটেকে যারা গিয়েছে তাদেরও তো হ্রাস ছিল না। এবার সেপ্টেম্বরের থেকে যে হ্রাসটা ছিল, তা আমি 23 জুনে হলো ফাইল সাবমিট করি। হুম। জুলাই, আগস্ট, আগস্টের হলো আমি 27 তারিখ আর কি আমি নফি পাইছি। এরপরে হলো নফি 27 তারিখ না আর না, সেপ্টেম্বরে। সেপ্টেম্বর। আচ্ছা জি, আমি সেপ্টেম্বরে। সেপ্টেম্বর, সরি সরি, আমি 23 তারিখ হলো ফাইল সাবমিট করি। আর সেপ্টেম্বরের কত তারিখ, 4-5 তারিখের 4 তারিখ বা মধ্যে। 3 তারিখ হলো আঙ্কেল আমি নফিটা পাই, আমি চেক করি নফি স্ট্যাটাসটা। নোটিশ তারপর স্ট্যাটাস। আমি ফোন দিয়ে হলো কনফার্ম, মানে আগে কনফার্ম করি। এরপর আমি নফি পাওয়ার পরের দিনে আমাকে পাসপোর্টের জন্য ফোন দিয়ে দিয়েছে, মানে তখন ওরা খুব আর্লি কাজ করছে, যেহেতু এমনিই সময় নিয়ে নিছে অনেক বেশি। মানে আমি নফি পাইলাম, এর একদিন পরে আবার হলো থার্সডে ছিল, এই জন্য আমি 2 দিন আবার ব্রেক পড়ে গেছে, ফ্রাইডে স্যাটারডে। তো রবিবারে আমাকে ফোন দিয়ে বললো আর কি পাসপোর্ট সাবমিট করতে। রবিবারে পাসপোর্ট সাবমিট করি, সোমবারে আমাকে পাসপোর্ট ডেলিভারির জন্য আবার ফোন দিয়ে উইথ ভিসা আর কি পাসপোর্ট আমাকে ওরা ডেলিভারি করে। আচ্ছা, ওইটা ছিল হলো 8 সেপ্টেম্বর। 8 সেপ্টেম্বর আপনার পাসপোর্ট আপনি কালেক্ট করছেন। জি। এবং এর আগের দিন, এর 2 দিন আগে মনে হয় আপনি টেক্সট জমা দিয়েছি। আপনি জমা দিচ্ছেন আর কি। So, তার মানে 2 দিনের মধ্যেই তারা জি, জমা দেওয়ার সাথে যেদিন সাথে তারা। জমা দিয়েছি এর পরের দিন আর কি আসলে, মানে একদিন গ্যাপ করে আর কি আমাকে পরের দিন। দিয়ে দিছে আর কি পাসপোর্ট ভিসা সহ। জি। আচ্ছা আচ্ছা। সো আপনার আম, তাহলে 23 জুন থেকে আমি যদি হিসাব করি, জুন তো শেষ, জুলাই থেকে যদি জুলাই, জি। অগাস্ট, সেপ্টেম্বর, জি। 3 মাসের মধ্যে আপনার। 3 মাসের মতো ওরা আমাকে এমনি ডেডলাইন দিয়েছিল, ওরা 3 মাস সময় লাগবে। আর এর ভিতরে আমাকে একবার মনে হয় ওরা মেল দিয়েছিল, সেটা হলো মানে ওদের ডেডলাইন ছিল 3 মাস। সো এটা যেহেতু 3 মাসের ভিতরে আমার 3 মাস 2-3 দিন আর কি, বা
3 মান্থের থেকে আর 1 উইক বেশি লাগছে। সো এটার জন্য ওরা আমাকে আবার ফোন দিয়ে বা মেলের মাধ্যমে জানানো হয়েছে মানে একটু সময় নিচ্ছে। তো এটার জন্য আচ্ছা, ওরা আর কি সরির মতো করে আর কি একটা মেল পাঠাইছে আর কি, মানে ওদের ইয়ে হয়েছিল। ডিলে জি করার জন্য। হ্যাঁ, তারা খুব প্রফেশনালি কাজ করে, আমি যতটুকু জি জানি জি। ডেনমার্ক। সো সো ইভেন তারা বলেই দিছিল 2 থেকে 3 মাস সময় লাগবে। সময় লাগবে এটা আমার লেখা ছিল, যেহেতু আবার ইন্টারভিউ হয় নাই, আবার যাদের অনেকের ইন্টারভিউ যাদের হয়েছে তাহলে ওদের আবার একটু অনেক সময় আগে হয়েছে, তো আমাদের তো কোনো ইন্টারভিউ ছিল না। তো এই ক্ষেত্রে আর কি হয়তো বা মনে হয় একটু সময়টা লাগছে, এটা আমি আসলে সঠিক বলতে পারবো না। আচ্ছা, আহ, আপনার তো ইন্টারভিউ অনেকের হয়েছে, বাট আপনার হয় নাই। জি না, হয় নাই। আচ্ছা, আচ্ছা, মানে আমাদের ভার্সিটির আর কি হয় নাই, মানে বেশিরভাগ ক্ষেত্রে আর কি নিলস ব্রুক ইউনিভার্সিটি দেখলাম ইন্টারভিউ হয় নাই, বাট অনেক ভার্সিটির আর কি ইন্টারভিউ নিছে, তাও সবার যে হয়েছে এমন না, মানে কিছু কিছু মানুষের আর কি হয়েছে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, সেটা তারা হয়তো র্যান্ডমলি পিক আপ করছে আর কি, যে জি, কার হবে কার এরা হবে না। অনেক কিছুর উপরে আসলে আমি জানি না ইন্টারভিউ, মানে আমি যতটুকু দেখলাম অনেকে ব্যাংক স্টেটমেন্টের কারণেও কিন্তু মানে আবার ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে বললো। আমি জানি না, আমি হয়তো বা দেরি করে ব্যাংক স্টেটমেন্ট একটু রাইখা দিছি, এই কারণে হয়তো বা আমার একটু বেনিফিট হয়েছে, আমার এগুলার পরবর্তীতে কোনো কিছু চাই নাই। যেমন অনেকের আবার বললো আবার ব্যাংক স্টেটমেন্ট দেন 2 মাস পরে, সেগুলো অনেক সময় একটু ঝামেলা হয়ে থাকে আর কি ইয়া করতে। তো এগুলোই আমি যেটা দেখতেছি আর কি, যে মনে হয়, সব সমস্যা। হ্যাঁ, জি আমি যেটা দেখতেছি, আপনি প্রায় সব জায়গায় লাকি ছিলেন। যেমন আপনার কাছে ব্যাংক স্টেটমেন্ট চায় নাই, হ্যাঁ, জি জি দেন আপনার ভিসার জন্য ইন্টারভিউ হয় নাই, জি হ্যাঁ, দেন আপনার ইমিগ্রেশনও কোনো কোশ্চেন করে নাই। জি হুম। আলহামদুলিল্লাহ। জি, সবকিছু মিলে আপনার খুব ভালো গেছে আর কি। সো দ্যাটস গুড। আই হোপ যে এটা কন্টিনিউ হবে ডেনমার্কেও, যে আপনার লাইফের জার্নিতে আর কি। জি আঙ্কেল আলহামদুলিল্লাহ। আচ্ছা, গুড। আঙ্কেল, আপনার এনিথিং এলস, আপনি আর কোনো কিছু ইনফরমেশন আছে যেটা আসলে আপনি শেয়ার করতে চান, যে বলা হয় নাই, আপনার কাছে মনে হয় ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট কিছু না গেলে স্টুডেন্টের জন্য এখানে ভালো ইয়ে আছে, যেমন এখানে যে আমার আসলে অবশ্যই আমাদের ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু আমি জব করলেও আমাকে স্যালারি ওরা ক্যাশ দিবে না অ্যাকাউন্টে। তো স্টুডেন্টের জন্য দেখলাম এখানে সব ব্যাংক মোটামুটি ভালো কিছু ব্যাংকই ফ্রি, এটা একটা ইনফরমেশন আছে, এটা দেওয়া হয়নি। মানে আমি 2টা ব্যাংকে ওর জন্য অ্যাপ্লাই করছি, আমার যেহেতু এখন পেপারস আসে নাই, তো দোনোটা ব্যাংকই ফ্রি স্টুডেন্টের জন্য। আর আমারটা আসলে বুঝতে পারবো ফ্রি কিনা। আর ওরকম কোনো ইনফরমেশন আঙ্কেল তো দেওয়ার নাই, আপাতত। এখানে তো সবই। আচ্ছা, জি আপনার আপনার মানে মূল ইনফরমেশনটা ছিল যে যারা যদি বাংলাদেশ থেকে কেউ ডেনমার্কে যেতে চায়, প্রসেসটা কি হবে, আপনি মোটামুটি সবকিছু শেয়ার করছেন, যে জি। হ্যাঁ। সো আমি ধারণা থেকে আর কি যতটুকু আর কি আমি ফেস করলাম বা আমি যতটুকু বুঝছি অতটুকু আর কি শেয়ার করলাম আঙ্কেল। আচ্ছা, তো এই জার্নিটা ওভারঅল আমি যদি আমরা এখনই শেষ, আপনার প্রায় শেষ জি পর্যায়ে আর কি, যে আপনাদের অনেকক্ষণ জি সময় দিচ্ছেন আপনারা। সো এই জার্নিটা আসলে, এই যে আপনারা বেশ মোটামুটি লম্বা সময়, বলা যায় 6 মাসের জার্নিটা। জি এই জার্নিটার আপনার ধৈর্যটা যেটা আর কি, পেশেন্সটা, হ্যাঁ, জি। পেশেন্সটা সম্পর্কে আপনাদের কেমন লাগছিল এই জার্নিটা, যেটা কিভাবে আপনার পার হইলো আর কি। প্লাস আপনার অন্যরা যারা আসলে যারা নতুন যেতে চায়, তাদেরকে কি কিছু বলতে চান আপনি, বা মিমো? ভিসা হওয়ার আগ পর্যন্ত ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, ভিসা হওয়ার পর এখানে আসার পর আরো বেশি আমি বলবো ধৈর্য ধরতে হবে, কারণ এখানে মানে অনেক কিছু ফেস করা লাগে, সবকিছু স্ট্রাগল। তো ওই পেশেন্টটা যদি থাকে তাহলে আমি বলবো যে ভালো। আচ্ছা, আচ্ছা, তার মানে হলো যে ভিসা পাওয়াটা শেষ না, ভিসা না। পাওয়াটা হলো শুরু। জি জি। ভিসা এখান পাওয়াটা থেকে তো পরে আসলে শুরু আর কি ইয়াটা, হুম। এরপরে তো বাকি এখানে আসা পর্যন্ত তো এটা আর কি শুরু। এখান থেকে আর কি বাকিটা আর কি এখান থেকে নিজ হয়ে হয়ে করতে পারে। ভিসা হওয়ার আগ পর্যন্ত আঙ্কেল অত কোনো আমাদের প্যারা হয়নি, বা প্যারা বলতে মানে অত আমাদের সাফার করতে হয় না, যেহেতু আপনি ছিলেন, আপনি একটা ভালো গাইডলাইনের ভিতরে রাখছিলেন প্রথম থেকে ওভাবে। আর যারা শুরু করতে থাকবে নতুন থেকে, ওদের জন্য আগে ফার্স্টে আইএলটিএস বা যা আরো এরকম মাধ্যমগুলো আছে এগুলো থেকে আগে থেকে যদি প্রিপারেশন নিয়ে থাকে তা ওর জন্য আর কি সুবিধা হবে, যেহেতু ওর আগে থেকে আইএলটিএসটা রেডি ছিল। তো এই জন্য আমাদের আর কি একটা বেশি সমস্যার ভিতরে পড়ি নাই। আচ্ছা, এগুলোই আর কি আঙ্কেল। গুড, গুড। সো মোস্ট ইম্পর্টেন্ট থিং আমার মনে হয় যে যারা স্টুডেন্ট, যারা স্টুডেন্ট, যেমন মিমো স্টুডেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমার তরফ থেকে যেটা আমি অ্যাড করতে চাই, সেটা হলো যে যখন আমি স্টুডেন্ট হিসেবে যাই, আমার আসলে এই স্টুডেন্ট হিসেবেই আমার কাজ করে যেতে হবে, যে আমার পড়াশোনাটা যেটা আর কি, মূল জি মূল মূল আমি গেছি স্টুডেন্ট হিসেবে, আমার জি ফোকাসটা থাকতে হবে এই জায়গাটাতে। তাহলেই, যে আমি যে পরবর্তী চিন্তা করবো, অনেকে চিন্তা করে যে ওকে আমি কি আসলে পার্মানেন্ট রেসিডেন্সি পাবো কিনা, হ্যাঁ, এই এই চিন্তাটার সাথে
একজন স্টুডেন্টের পড়াশোনার সাথে অনেক হাইলি এটা রিলেটেড, বিকজ আমি যদি এই জায়গা থেকে নলেজ এবং স্কিলস নিতে পারি, তাহলে আমি আমার পরবর্তীতে আমার পড়াশোনা শেষ করে আমার জব পাওয়ার একটা সুযোগ থাকে। সুযোগ আছে। হ্যাঁ, সো পড়াশোনা যদি না করা হয় ঠিক মতো, জব পাওয়ার সুযোগও কিন্তু সেভাবে থাকে না, বিকজ জি। হ্যাঁ, কারণ এটা তো আর তারা খুব দেখে শুনেই জবে নিবে, ঠিক না? জি জি। স্পেসিফিকলি যারা যারা আমরা বাইরে থেকে যাই, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, তাদের জন্য তো আরো টাফ একটা নতুন দেশে গিয়ে একটা ভালো জব জোগাড় করার। সো শুধু এই পড়াশোনাটা, যেটা স্টাডিটা কমপ্লিট করা, এবং শুধু কমপ্লিট করা তো না, আমি শুধু পাশ করার জন্য পড়ে গেলাম, ব্যাপারটা তো এমন না। আমার খুব ভালো রেজাল্ট করতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমার আসলে কনসিয়াসলি আমি আসলে কি পড়াশোনা করতেছি, আমি কি আসলে স্কিলস নিতে পারতেছি কিনা, এটা আমি স্পেসিফিকলি মেমোর জন্য বলতেছি, যে আমি কনসিয়াসলি যে প্রত্যেকটা পড়াশোনা যে আমি করতেছি, আমি শুধু পাশ করার জন্য না, আমি যে আমার ডেডলাইন আছে 31 তারিখ বা অথবা যেই তারিখে থাকুক, কোন রকম পার করে গেলাম, জি। এটা না। হোয়াট আই লার্ন ফ্রম দিস প্রসেস, প্রত্যেকটা দিন, ইভেন দরকার হলে যে ডকুমেন্টেশন, যে আমি আসলে আজকে কি শিখলাম, আজকে ক্লাস থেকে আমি কি শিখলাম, কেয়ারফুলি জি। করতে হবে আর কি এটা। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ both for your Thank time. you. So I hope এটা আমরা অফকোর্স আমাদের যারা নতুন ক্যান্ডিডেটস থাকবে, তাদেরকে আপনাদের যে জার্নিটা বা শেয়ারিং এক্সপিরিয়েন্স, যেটা এটা হয়তো হেল্প করবে, এটা আমি বিলিভ করি আর কি। সো আজকে এতটুকুই। জি Okay, আঙ্কেল। thank